লিসেনার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। দেশ ও দেশের বাহির থেকে আজকে যারা আমাদের স্যাটারডে স্পেশাল ভয়েস শিহরণ যারা শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লিসেনার আজকে আমাদের দেখতে দেখতে 18টা এপিসোড আগে দিতে চলেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায়। যাই হোক লিসেনার, আজকের ভয়েস শিহরণে আমরা বেশি কথা বাড়াবো। আপনারা জানেনই যে আমরা ভয়েস শিহরণ এপিসোডে আমরা বেশি কথা বাড়াই না। তো ছোট্ট একটা কথা বলি, যদি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার শোনা জানা কোনো ঘটনা যদি আমাদের পাঠাতে চান তাহলে কি করতে হবে, আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাইরেক্ট ওখান থেকে কপি করে নিতে পারবেন। আমরা এখানে বলবো না, কারণ আজ সর্বোচ্চ যত কমান যায় কথা তত ভালো। বরিশালের ঝালকাঠি জেলার নবগ্রাম গ্রামের সেখান থেকে পাঠানো হয়েছে, আর যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সাদিয়া ইসলাম। তো এই ঘটনাটি রিসেন্টলি ঘটে গিয়েছে, বেশ 2-1 মাস এরকমের রিসেন্টলি, বেশি না। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলতে চেয়েছিলাম। লাস্টে আমি পড়ে দেখি তিনি বলেছেন যে ভাইয়া আপনি আপনার মন মতো বা আপনার ভয়েসে আপনি ঠিক করে বলবেন, তার মতো বলা যাবে না। তো আমি চাচ্ছি যে আমার মতনই বলতে। তাহলে চলুন আমরা ঘটনা একবারে শুরু করা যাক। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি সাদিয়া ইসলাম, আমার বাড়ি বরিশাল ডিস্ট্রিক্টের ঝালকাঠি জেলার নবগ্রাম গ্রামের। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু রিসেন্টলি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এই ঘটনাটি আগস্টের 5 তারিখ থেকে শুরু হয়, ঘটনা শুরু। তো তিনি একদিন কি করেন, সন্ধ্যার টাইমে তার গ্রামেরই একটা জাম্বুরা গাছ আছে, জাম্বুরা গাছের পাশ দিয়ে যান। জাম্বুরা গাছ বলতে তো আমরা চিনি যে জাম্বুরা গাছ কাকে বলে। তো তিনি সন্ধ্যার সময় চুলটা খোলা রেখে জাম্বুরা গাছের পাশ দিয়ে চলে যান। হঠাৎ করে তার একটা গরম হাওয়া লাগে, তার শরীরে গরম একটা হাওয়া লাগে। হাওয়া লাগার পর তিনি কিছুক্ষণ ওখানে দাঁড়ান। তিনি ভাবলেন যে গরম হাওয়াটা কোথা থেকে এলো। তো যাই হোক, তিনি এরকমের হাঁটতে হাঁটতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তিনি রাতে খাওয়া দাওয়া করলেন। রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাবেন তখন তার শরীরটা যেন কেমন ভার ভার হয়ে গেল, মনে হচ্ছিল কে যেন তার শরীরের উপরে বসে আছে, এমন একটা অবস্থা। তো তিনি কি করলেন, ঘুমিয়ে পড়লেন। রাত তখন আনুমানিক 1টা কিংবা 2টা। তার এমন অনুভব হচ্ছে যে তার বুকের উপরে কি যেন এসে বসেছে। বসার পর তার গলাটা টিপে ধরেছে, এমন লাগতেছে তার কাছে। সে চিৎকারও করতে পারছে না, সে তার শরীরটাকেও নাড়াতে পারছে না। এমন অবস্থায় দাপড়াদাপড়ি শুরু করলেন। তিনি যখন দাপড়াদাপড়ি করতেছেন তার খাটের যে একটা অবস্থা, পজিশন, ওটা নাড়াচাড়া করতেছে, খটখট খটখট করতেছে। তার পাশেই ছিল তার মা বাবা, আর ছোট ভাই ছিল অন্য রুমে। তো তার মা বাবা এই শব্দটা পেয়ে মানে যত দ্রুত সম্ভব তার রুমে চলে আসেন। রুমে এসে দেখেন যে এরকম একটা অবস্থা, তিনি হাত পা নাড়াচাড়া করছে, কথা বলতে পারছে না, হাত পা নাড়াচাড়া করছে, এইরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা দেখে তার মা চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিয়ে যখন ওঠেন তখনই তার হুঁশ ফিরে আসে এবং তিনি হাত পা ভালোভাবে নাড়াতে পারেন। তখন সেও বললো, সাদিয়া আপুও বললো যে হ্যাঁ, আমি একটা স্বপ্নে দেখেছি কে জানি আমার বুকের উপরে এসে বসেছে। বসার পর আমি হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, আমি ছোটাছুটি ঠিক করতেছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এইরকম একটা অবস্থার ভিতর থেকে আমি যাচ্ছিলাম। তার মা বাবা মনে করছে যে বোবাজিন ধরেছে। বোবাজিন বলতে তো আমরা জানি যে বোবাজিন কাকে বলে, যে বোবাজিন ধরলে হাত পা নাড়া যায় ঠিকই কিন্তু কথা বলা যায় না। তার মা বাবা ভাবছে ঠিক এইটাই হয়েছে, যে বোবাজিনে ধরছে। তার মা বাবা একটু বকাবাজি করলেন তাকে, কারণ ঘুমানোর দোয়া পড়েনি, সে ডান কাত হয়ে ঘুমায়নি, সেজন্য তার মা বাবাও বকাবকি করেছে। যাই হোক, একটা দিন কোনো রকমে কেটে যায়। এবার দ্বিতীয় দিন কি হয়, তিনি যখন কলেজে যাবেন, রেডি হচ্ছেন, জামা কাপড় পরেছেন। এখন তার মনে হচ্ছে ওয়াশরুমের ভিতর যেন কি দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে আছে। এমন সিচুয়েশনে আপনি কি করতেন? যদি দেখেন যে আপনি জামা কাপড় চেঞ্জ করছেন, এই সময় ওয়াশরুমের ভিতর থেকে কেউ তাকিয়ে আছে, এরকম সিচুয়েশনে আপনি কি করতেন? যেহেতু তিনি অনুভব করতেছেন যে তাকিয়ে আছেন, এখন তো সাদিয়া আপু জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দেওয়ার পর তার মা দৌড়ে আসে, কি হয়েছে। পরে বলে যে আমি ওয়াশরুমের ভিতরে জানি কাউকে দেখলাম, যে আমি যখন কাপড় চেঞ্জ করছি
তখন আমার দিকে তাকিয়ে আছে। তখন তার মা ওয়াশরুমে যান, ওয়াশরুমে গিয়ে দেখেন কেউ নেই, কেউই নেই। তখন বলেন তো এটা মনের ভুল। তখন সে তার মনকে সান্ত্বনা দেয়, হতেও পারে মনের ভুল, কালকে যেহেতু এই ঘটনা ঘটেছে হতেও পারে ভুলটা। সাদিয়া আপু রেডি হয়ে তিনি কলেজে চলে গেলেন। বাসে ওঠার পর তিনি বাসে অনুভব করলেন তার যে সামনের সিটে একটা কালো অবয়ব বসে আছে। প্রিয় লিসেনার, আপনি এই রকমের সিচুয়েশনে আপনি কি করবেন? আপনি দেখতেছেন যে আপনি জামা কাপড় চেঞ্জ করতেছেন, সেখানেও একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আবার আপনি গাড়িতে চলছেন, সেখানেও একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই রকমের পজিশনে আপনার মাথাটা কীরকমের ভাবে কাজ করবে বলুন? সাদিয়া আপু কিন্তু বয়সটা কম, খুব বয়স আনুমানিক 19। দেখতেছেন যে সামনের সিটে কালো অবয়ব বসে আছে। এখন তিনি আবারও চিৎকার দিয়ে উঠলেন এবং বাসের যত লোকজন আছেন সব তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে সবাই জিজ্ঞেস করলো। সাদিয়া আপু বললেন, আমি ওই সিটে কালো একটা অবয়ব বসে থাকতে দেখেছি। অবয়ব বলতে গেলে কালো একটা জিনিস দেখতে পেয়েছি। সবাই একটু হাসাহাসি করলো। মানুষ দেখবেন যে বিপদের সময় হাসে, বললো, সবাই হাসাহাসি শুরু করলো। হাসাহাসি করতে করতে সাদিয়া আপু একটা সবাইকে ধমক দিলেন। ধমক দিয়ে বলেন, আমার সাথে এই রকমের ঘটনা ঘটেছে আর আমি এখন পর্যন্ত আমি এই রকমের দৃশ্যই দেখতে পাচ্ছি। তো যাই হোক, সবাই আবারও হাসাহাসি করলেন। সবাই বললেন, এটা মনের ভুল, চিন্তা করো না, তুমি কলেজে যাও। কলেজে ভালোভাবেই সুস্থভাবেই গিয়েছেন। যাওয়ার পরে ভালোভাবেই ক্লাস করেছেন। ক্লাস করার পর যখন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম ধরেছিল তার প্রচণ্ড ওয়াশরুম। তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই বলতেছি। তার প্রচণ্ড ওয়াশরুম ধরেছিল, মানে ভয়ে ওয়াশরুমে যেতে পারেনি। তবুও কি করার, ওয়াশরুম জিনিস যেতেই হবে, তাও গিয়েছেন। এখনই হলো প্রিয় লিসেনার মেইন কাহিনী, একটু ধৈর্য ধরুন। যাই হোক, তিনি ভাবতে ভাবতে যাচ্ছেন যে আমি ওয়াশরুমে যাব নাকি যাব না, যাব নাকি যাব না। যাই হোক, যেহেতু তার প্রেশার ধরেছে ওয়াশরুমে, তাকে কিন্তু যেতেই হবে। তো গিয়েছেন, ওয়াশরুম ঠিক মতো করেছেন। কিন্তু আসার সময় যখন সে দরজাটা খুলবে, তখনই হঠাৎ করে পিছন থেকে চুলটা তার জন্য কে যেন টেনে ধরে। তিনি হিজাব পরেছিলেন, তো হিজাবটাও খুলে যায়। এমন একটা অবস্থা, তার চুলটা টান দিয়ে ফেলে। চুল টান দেয়, তিনি পিছন ঘুরে দেখে কেউ নাই। পরে তাকে ধাক্কা দিয়েই তার গলাটা টিপে ধরে। তখন আর তিনি নড়তেও পারছেন না, চড়তেও পারছেন না, আর কথাও বলতে পারছেন না, চিল্লাতেও পারছেন না। তাহলে কি করবেন এখন? তো তারপরে তিনি অনেকক্ষণ ধস্তাধস্তি করলেন তার সাথে, পেরে উঠতে পারছেন না। যাই হোক, আল্লাহ তাআলা অশেষ রহমতে তখন দেয় হইল জোহরের আজান। বুঝলেন, আমরা কিন্তু জানি যে কলেজ কয়টা থেকে শুরু হয়, কয়টা থেকে শেষ হয়। তো কলেজ তো শুরু হয় আপনার 10টার দিকে আর শেষ হয় হলো 2টার দিকে। অনেক কলেজই আছে এরকম, তাদের কলেজটাও এরকমের। 10টার দিকে ক্লাস শুরু হয়, 1-1:30 কিংবা 2টার দিকে কলেজ ছুটি হয়ে যায়। তো লাস্ট পর্যায়ে তিনি ওয়াশরুমে যান। আল্লাহর কি রহমত, আমি বললামই যে তখনই জোহরের আজান দিয়ে ফেলে। তখনই হট করে তার গলা থেকে হাতটাও সরে যায় আর তিনি শান্তভাবে নিঃশ্বাসও নিতে পারেন। দেখুন প্রিয় লিসেন, আল্লাহ তাআলা কি রহমত। আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে না, আর আল্লাহ যাকে মারতে চান তাকে সবার হাত থেকেই মারতে পারে। তো তাড়াহুড়া করে দরজা খুলে তিনি চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে যান। তখন আবার পাশ দিয়ে দত্ত হয়ে যাচ্ছিল কলেজের দত্তবি আবার চিলানটা শুনতে পান। ওয়াশরুমের দিকে এসে দেখে সাদিয়া আপু অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর তাকে বাসায় জানানো হয় যে এরকম অজ্ঞান হয়ে পড়ে আছিল, তো আপনারা আসুন হসপিটালে, এই রকমের হসপিটাল। তো তারা আসার পরে ভালোভাবে সুস্থভাবে বাসায় চলে যান। তো এই ঘটনা কিন্তু এই 1 মাস 2 মাসের ভিতরে হয়েছে। তো তারপর যেহেতু বাসায় যান, বাসায় গিয়ে তার মা বাবা জিজ্ঞাসা করেন যে কি হয়েছিল, তখন তিনি পুরো ঘটনা সব রিভাইজ দিয়ে আবার খুলে বলেন তার মা বাবাকে। তার মা বাবা তো এখন ভয় পেয়ে যান যে আমার সন্তানের কি হয়েছে। তো তখন ভালো কোনো কবিরাজ খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে প্রায় 3টা কবিরাজ তিনি দেখান। 3টা কবিরাজও তার কোনো কাজ হয় না, সব ছিল ভণ্ড। এখনকার দিনে ভণ্ড কবিরাজ অনেক, যার কোনো শেষ নেই। ভালো কবিরাজ খুব 2-1টা, আঞ্চলিক ভাষায় 2-1টা পাওয়া যায়,
তো এইরকমই প্রায় 3টা কবিরাজ দেখান, কিন্তু তার কোনো সমস্যা, কোনো কুলকিনারা পাচ্ছেন না। তো সমস্যা আবার দিন দিন আরো বেড়ে যাচ্ছে। ঘুমের ভিতরে তার গলা টিপতে ধরছে, তার ফ্যানটা মনে হচ্ছে তার খুলে পড়ছে তার মাথার উপরে, এমন একটা অবস্থা ভিতরে তিনি জীবনযাপন করতে শুরু করলেন। তো তারপরে তার মা বাবা খোঁজ পান ময়মনসিংহেরই একজন নামী হুজুর। তিনি তাকে জানান যে হুজুর, এইরকম অবস্থা, আমার মেয়ের অবস্থা তো খুবই খারাপ, রাত হলে চিৎকার করে আর যেখানে যায় কালো অভাব দেখতে পাই। তো হুজুর বললেন, সমস্যা কিছু নাই, ভয় পাবেন না, আমি এখান থেকেই দেখছি যে কি হয়েছে সমস্যাটা। যদি বেশি কোনো সমস্যা হয়, যদি দেখা যাচ্ছে যে আমি এখান থেকে কাটাতে পারছি না, তখন আমি আপনাদের ওখানে যাওয়ার চেষ্টা করব। হুজুর আনুমানিক 5 দিন সময় নিলেন। 5 দিন যেহেতু সময় নিয়েছেন, এই 5 দিনের ভিতরে অনেক ঘটনা ঘটে গিয়েছেন। যেমন ওয়াশরুম তিনি ঠিক মতো করতে পারতেন না। ওয়াশরুমে যখন তিনি বসতেন তখনই দেখতেন যে সামনে একটা কালো অভাব দাঁড়িয়ে আছে। আবার যখন কোথাও বাহিরে যেতেন, মানে খুব একটা সিচুয়েশন ভালো ছিল না, খুবই খারাপ ছিল। তার শরীরটা খুবই শুকিয়ে যাচ্ছিল। তিনি একটু মিডিয়াম টাইপের মেয়ে ছিলেন, তার রাগ গোসা কিছুই ছিল না, শরীরটাও মিডিয়াম ছিল। তার শুকাতে শুকাতে শরীরটা ভালোই শুকিয়ে গিয়েছিল। তার মা বাবা খুব দুশ্চিন্তা শুরু করে দিয়েছিলেন। তো হুজুর যেহেতু 5 দিন পরে কল দেন, কল দিয়ে জানান যে এই সমস্যাটা বেশি বড় না, তো এই সমস্যাটা হচ্ছে একটা জিন নিয়ে। জিনটা বাচ্চা জিন, তার বয়স মাত্র 1000 বছর। এই জিনটা তার পিছনে পড়েছে কেন? তিনি ওই যে জাম্বুরা গাছের পাশ দিয়ে আসছিলেন, তখন ওই জিনটা ওই জাম্বুরা 2টা থেকে 3টা খাচ্ছিল বসে বসে। তখন কি করেছেন, এই যে সাদিয়া আপু সন্ধ্যার সময় যেহেতু চুল খোলা রেখে ওই জাম্বুরা গাছের নিচ দিয়ে আসতেছেন, তখন তিনি কি করেন, ভালো কথা, তিনি আসতেছেন, তিনি ওই জিনটা তার কোনো ক্ষতি করতো না। তিনি কি করেছেন, ওই জাম্বুরা গাছের নিচেই থুতু ফেলেছেন। তখন ওই জিনটার খাবারে অসুবিধা হয়ে যায়। তখন ওই জিনটার ঘৃণা লাগে এবং এই সাদিয়ার উপরে, এই সাদিয়া আপুর উপরে তখন তার রাগ হয়ে যায়। আর থুতুটা না ফেলেও সে পারতো, তার কোনো ক্ষতি করতো না, যেহেতু সে বাচ্চা জিন, তার কোনো ক্ষতি করতো না। যদি পুরো জিন হতো তাহলে তার এই জীবনটা তার তছনছ করে দেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু বাচ্চা জিন, তার ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না, তাকে ভয় দেখানোর ইচ্ছা ছিল। তো তিনি তো ভয় দেখিয়েছেন। এখন হুজুরকে বললেন তার পরিবার যে এই সমস্যাটা কিভাবে ম্যানেজ করা যায়। তখন হুজুর আরও একদিন সময় নিলেন যে আমাকে আরও একদিন সময় দিন, আমি দেখছি কি করা যায়। তখন হুজুর সময় নিলেন একদিন। তারপরে একদিনে হুজুর কল দেন, কল দিয়ে জানান যে জিনটি যাবে ঠিকই, কিন্তু তাকে কিছু দিতে হবে। তখন বললেন কি দিতে হবে? তখন হুজুর বললেন একটা খাসি দিতে হবে, 2টা মুরগি দিতে হবে, আর হইল ওই জাম্বুরা গাছের নিচ দিয়ে যেন এই সাদি আপু আজীবনেও যিনি না যায়, তাহলে তার একটা না একটা ক্ষতি হবেই। তিনি এবারের মতো বেঁচে গিয়েছেন, কিন্তু পরের বার কিন্তু বাঁচতে পারবেন না। এগুলো হলো শর্ত। তখন পরিবারের সবাই রাজি হয়ে গেল এবং সাদিয়া আপু রাজি হয়ে গেল যে আমি আর কখনোই ওই জাম্বুরা গাছের নিচ দিয়ে যাব না। তো আরও কিছু আছে যে এই যে খাসি, এই যে মুরগি দিতে হবে প্রায় রাত 1টা কিংবা 1:30টার দিকে ওই যে জাম্বুরা গাছের নিচে বেঁধে রেখে আসতে হবে। তখন হুজুরের কথা মোতাবেক ওখানে একটা খাসি আর 2টা মুরগি দিয়ে আসেন। দিতে কোনো অসুবিধা হয়নি, তাড়াতাড়ি দিয়ে ফেলেছেন, কারণ তারা পারিবারিকভাবেই একটু উঁচু ফ্যামিলি, সেজন্য দিতে কোনো সমস্যা নেই। আজ বলেছে কাল দিয়ে ফেলেছে। তো এইরকমই দেওয়ার পরে সকালে গিয়ে দেখেন ওই খাসি মুরগি কিছুই নেই, খালি শুধু পড়ে আছে রক্ত, এইটুকুই দেখছেন তারা। তো তারপরে সাদিয়া আপুর অবস্থা একটু খারাপ ছিল, জ্বর ঠান্ডা ছিল। তারপরে আস্তে আস্তে সাদিয়া আপু সুস্থ হয়ে যান। এই ছিল সাদিয়া আপু পাঠানো ঘটনা। লাস্টে জানিয়েছেন যে ভাইয়া, আমার এই ঘটনাটা সম্পূর্ণরূপে সত্য, বিশ্বাস না হলে আমি ছবিও পাঠিয়েছি। আমি আপনার ভৌতিক কাহিনী প্রায় অনেক দিন যাবৎ আমি শুনি, কিন্তু আমার সাথে যে এমন ঘটনা ঘটে যাবে আমি তা ভাবতেও পারিনি। এর জন্য আমি একটা ছবিও তুলে রেখেছি, সেই জাম্বুরা গাছের নিচে রক্তের ছবি আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি লিসেনারদের কাছেও পাঠাতে পারবেন, যে বিশ্বাস করার জন্য। এই ছিল ঘটনা সাদিয়া আপু। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আপনাদের কাছে কতটুকু ভয় লেগেছে সেটাও জানি না।
তো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন লেগেছে আর কোথা থেকে শুনছেন সেটাও জানিয়ে দিবেন। পরে জানিয়েছেন আসসালামু আলাইকুম মুন্না ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সম্ভব হলে আমি আপনাকে আরও আমাদের গ্রামের ঘটনা পাঠাবো। মুন্না ভাই, আমি যদি কখনো ঘটনা না পাঠাই তাহলে আমাকে কখনোই ভুললেন না। প্রিয় লিসেনার, আজকে যে স্যাটারডে স্পেশালে ভয়েস শিহরণ যে দ্বিতীয় নম্বর ঘটনা, আমরা দ্বিতীয় নম্বর ঘটনা এখনই চলে যাব। তার আগে আমি একটু আবার বলি, যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের ইমেইলের স্পিনিংটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা কপি করে আপনার ঘটনা লিখে পাঠাতে পারবেন, যে কোনোভাবে ভয়েস রেকর্ড করে বা অডিও রেকর্ড করে। আজকে যে দ্বিতীয় ঘটনা আপনারা হয়তো দেখেছেন টাইটেল, থাম্বনেলে লেখা ছিল যে কওমি মাদ্রাসার নন্দিনী ঝিন। তো এই ঘটনাটাই এখন আমি পড়ব। তো তিনি যেরকমভাবে লিখেছেন আর এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সানজিদা আপু, যিনি আমাকে টিকটক থেকে পাঠিয়েছেন। তাহলে চলুন ফিরে যাই ভয়েস শিহরণের সেই পুরাতন সুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সানজিদা, আমি থাকি গাজীপুরের সলনাতে, আর আমি কওমি মাদ্রাসায় পড়তাম গাজীপুরের জয়দেবপুরে। আমি তখন ছোট মানেই খুব ছোট, তৃতীয় শ্রেণীতে পড়তাম। তখন থেকেই বোর্ডিং কওমি মাদ্রাসায় থাকতাম। মাদ্রাসার চারিপাশটা ছিল শান্ত, চারিপাশে লম্বা লম্বা গাছ, ছোট্ট পুকুর, লম্বা করিডোর, আর ভেতরে আমরা ছোট ছোট মেয়েরা। তো এই ঘটনার সাল এবং তারিখ আমার মনে নেই সঠিক, কিন্তু স্মৃতিটা আমার এখনো জড়িয়ে আছে, যা আমি এখনো ভয় পাই। তো চলুন আমরা শুরু করি বা ঘটনার ভিতরে ঢুকি। আমাদের ক্লাসে এক মেয়ে ছিল, মারজানা। তিনি আমার বান্ধবী ছিল। দেখতে একেবারে সাধারণ, কিন্তু একদিন ওর জীবনটা পাল্টে গেল। একদিন ক্লাস শেষে ও হঠাৎ করে ওয়াশরুমে ঢুকে যায়। ভেতরে গিয়ে প্রচণ্ড বমি করতে শুরু করে। আমরা ভেবেছিলাম হয়তো ও অসুস্থ হয়েছে, কিন্তু ওর চোখের ভেতরে তখন এক অদ্ভুত লালচে দৃষ্টি জ্বলছিল। সেদিন রাত থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মারজানা রাতভর জ্বরে কাঁপতে থাকে, বারবার বলতো আমার সামনে জানি কে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কাউকেই দেখতে পেতাম না। 2 দিন পর থেকেই মারজানা পুরোপুরি বদলে যেতে শুরু করলো। অকারণে বকাঝকা, গালিবাজি, চোখ দুটো ভৌতিকভাবেই লাল হয়ে যেত। এসব দেখে আমরা ছোট ছোট মেয়েরা আতঙ্কে কেঁপে উঠতাম। আমাদের 2জন খালামণি ছিল গাইড করার জন্য, যারা হুজুরকে খবর দিল। মাদ্রাসার মালিক চেষ্টা করেও সেই অদ্ভুত শক্তিকে সামলাতে পারে না। অবশেষে দূর থেকে এক বিখ্যাত হুজুরকে ডাকা হলো। হুজুর আসার আগের দিনই ঘটল ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ পুরো মাদ্রাসার কারেন্ট চলে গেল। অন্ধকারে বাতাস এমনভাবেই বইতে লাগলো যেন কাঁপছে সব থরথরিয়ে। ঠিক তখনই মারজানার শরীর থেকে সেই জিন হাজির হলো। ও পানিতে যেতে পারতো না, পানি সহ্যই করতে পারতো না। সেই রাতে ও ভয়ঙ্কর ইঙ্গিতে আমাদের দিকে খুব রাগান্বিত চোখে আমাদের দিকে চেয়ে থাকে আর বলতে থাকে, তোরা কখনোই বাঁচবি না। আমি সাহস করে ওর কাছে গিয়ে গালে একটা ঠাস করে থাপ্পড় মারলাম। সঙ্গে সঙ্গে ও আমার বুকে এমন একটা লাথি মারল, আমি দূরে গিয়ে ছিটকে পড়লাম। তখন শ্বাস নিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, শরীরটা আমার কেঁপে অস্থির অনুভব করতে শুরু করলাম। তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কোনো মতে সেই রাতটা কাটালাম। পরের দিন ভোরে হুজুর এলেন। কোরআনের আয়াত পড়ে সেই জিনকে হাজির করার অনেক চেষ্টা করলেন। সে বের হতে চাইছিল না। হুজুর বলেন, বের না হলে তোকে বোতলবন্দি করব। তখন জিন বলে উঠল, আমি যাব ঠিক আছে, তবে যাওয়ার আগে তোদের 5 জনকে একদিন হলেও কষ্ট দিয়ে যাব।
5 জন বলতে আমরা 5 জন, মানে আমরা 5 জন ছিলাম সেই রুমের মাঝে। 5 জনের নাম হলো আমি, সানজিদা, মরিয়ম, লাবিবা, মাহমুদা, কুয়াশা আর আমাদের ছোট খালামণি। ভয়ে শিরদাঁড়া কেঁপে উঠল। তখন থেকেই আমার জীবনে ঢুকে যাওয়া এক কালো ছায়া। কয়েক মাস শান্তই ছিল, কিন্তু একদিন রাতে, ভোর রাত, তখন 2টা কিংবা 3টার সময় আমি ওয়াশরুমে গেলাম। ভেতরে গিয়ে দেখি জানালাটা শক্ত করে বন্ধ। হঠাৎ যখন বের হতে যাব, মনে হলো আমাকে কেউ যেন পেছন থেকে জোরে একটা ধাক্কা দিয়েছে। এমন ধাক্কা দিয়েছে আমি দরজার সাথে মনে হয় আমার মাথাটা টোকা খাবে এবং ফেটে যাবে, এমন একটা পজিশন ছিল। বাট কপাল জোরে বেঁচে গিয়েছিলাম। আমি ঘুরে তাকালাম, দেখি জানালাটা ফাঁকা হয়ে খোলা। বুকটা ধড়ফড় করতে শুরু করলে ভয়ের কথা বলার শক্তি পেলাম না। তারপর থেকে আমার জীবনটা বদলে যেতে শুরু করলো। আমি ভয় পেতে শুরু করলাম, অকারণেই কাঁপতাম থরথরিয়ে। পুকুর বা পানি দেখলেই ভেতরটা ভয়ে আতঙ্কে উঠত এবং গলাটা শুকিয়ে যেত। গোসল করতেও পারতাম না। আমার আব্বু আম্মু চিন্তায় পড়ে গেল। খোঁজ খবর করে সেই হুজুরকে আবার ডাকা হলো। তিনি আমাকে দেখার সঙ্গে সঙ্গেই বলে দিলেন, নন্দিনী এখনো ওর সঙ্গেই আছে। আমি কিছুই মনে করতে পারছিলাম না, শুধু হুজুরের কথা মন দিয়ে শুনছিলাম, আর আমার চোখ ভেসে যাচ্ছিল অন্ধকারে। পরে সবাই বলল, আমার ভেতরে সেই ঝিন নন্দিনী প্রায় 2 বছর ধরে বাস করছিল। আমি কিছুই জানতাম না। হুজুর সেই নন্দিনী ঝিনটাকে আবার বললেন, তোমাকে আমি আগের বার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। এবার তোমাকে বোতল বন্দি করতেই হবে আমার। বুঝতে পারছি আমি বিষয়টা। তখন ভয়ঙ্কর ও ভীতু কণ্ঠে নন্দিনী হঠাৎ বলে ওঠে আমার ভেতর থেকে যে আমি যাব, ঠিক আছে আমি যাব। তখন হুজুর বললেন যে তুই যে যাবি তার প্রমাণটা কি? তখন সেই জিনটি বলে ওঠে, আমি যাব ঠিক আছে, যাওয়ার আগে তাদের এই বাড়ির পাশের নিম গাছের ডালটা আমি ভেঙে দিয়ে যাব, আর আমি কাউকে বিরক্ত করব না, এবারের মতো আমাকে মাফ করে দিন। তখন হুজুর বলেন, ঠিক আছে, তোকে প্রথমবার মাফ করেছি, এবার লাগলে মাফ করলাম, কিন্তু তৃতীয়বার আর মাফ করব না। নন্দিনী ঝিনটা বলল, ঠিক আছে হুজুর। তখন হঠাৎ করে আমি নাকি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর বাড়ির পাশ থেকে সবাই শুনতে পায় আমাদের বাড়ির পাশে সেই নিম গাছের এক বিশাল ডাল ভেঙে পড়ে মাটিতে আছড়ে পড়ে। যে শব্দ হয়েছে সেটা আমাদের চালে এসেও লাগে। সবার চোখের সামনে এই ঘটনা দেখে হুজুর বললেন যে ও চলে গেছে এবং প্রমাণও দিয়ে গেছে যে সরে গিয়েছে সে। তার মানে এখন আর কোনো ভয় নেই, আপনারা শান্তভাবেই জীবনযাপন করতে পারেন। আজও আমি মাঝরাতে হাঁটতে ভয় পাই। কখনো কখনো মনে হয় জানালাটা হালকা শব্দ করে খুলে যাচ্ছে আর কেউ একজন পিছনে পিছনে ধীরে ধীরে এগিয়ে আসছে। এই ছিল আমার ঘটনা। আমি যতটুকু পেরেছি গুছিয়ে লিখেছি, আর এই ঘটনাটি আমার অনেক ছোটকালের ঘটনা, আমার সঠিকভাবে মনে নেই। অনেক আরও ঘটনা ছিল আমি বলতে পারিনি সঠিকভাবে, তার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই সবার কাছে। প্রিয় লিসেনার, এই ছিল সানজিদা আপুর পাঠানো ঘটনা। তিনি আমাকে টিকটক থেকে পাঠিয়েছেন। টিকটক থেকে আরও ঘটনা আমাদের আসবে আশা করি। অনেকে আমাদের আশা দিয়েছে আসবে, একটু ভেবে আসবে, কারণ তাদের হাতেও সময় থাকে না। তো আপনাদের কাছে এই যে সানজিদা আপুর ঘটনাটা কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভয় লেগেছে, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং কোথা থেকে শুনছেন সেটাও ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং কি মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের যদি ভৌতিক শিহরণ নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ঘটনা কিংবা চ্যানেল আপনার বন্ধু বান্ধব কিংবা আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন। তাতে কি হবে, আমাদের যে চ্যানেল এটা পরিবারটা একটু বড় হবে, এবং কি আমরা নিত্য নতুন তাদের কাছ থেকেও ঘটনা পেতে পারি। আমাদের সাবস্ক্রাইবার বেশি দরকার নেই, আমাদের ঘটনার দরকার। তো আজকের মতো আমি আর যে মুন্না বিদায় নেই। আপনার জন্য দোয়া রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সময় পেলে
নিজেই নিজেকে ভালোবাসুন, কারণ অবহেলা তো অনেকেই করে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।